হ্যালো, আসসালামু আলাইকুম। সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু, ক্রাইম টিভি থেকে। আজকে আমি যে বিষয়টি কথা বলবো সেটা হলো সচিবালয়ে আগুন। এই সংক্রান্ত কিছু কথা বলবো। খুব ছোটবেলা আমরা যেহেতু ওই মতিঝিল এলাকার ছেলে, আমাদের ফকিরাপুল আমরা থাকি, তো খুব স্বাভাবিক কারণে সচিবালয় এলাকাটা একসময় মতিঝিল থানার অধীন ছিল এবং আমরা ওদিকে ঘুরতে যেতাম ছোটবেলা থেকেই। সবসময় আমরা একটা জিনিস দেখতাম যে সচিবালয়ে দিনে তো প্রচণ্ড সিকিউরিটি থাকে, রাতে তার চেয়ে বেশি সিকিউরিটি থাকে। রাতে দিনের চেয়ে বেশি। অনেক সময় আমরা যদি আহ, একটু রাতে ওদিকে আসা যাওয়া করতাম, আমাদের পুলিশ সচিবালয়ের গেট থেকে পর্যন্ত জিজ্ঞেস করতো, এদিক কি চাও, এরকম জিজ্ঞেস করতো। তো সচিবালয় একটা রেস্ট্রিক্ট এলাকা, সেটা আমরা জানতাম। অবশেষে আমরা এসএসসি পাশ করি। তারপর আমরা যখন ছাত্র আন্দোলন করি, সেই 83 সাল, তখন থেকেই আমরা আরও ভালো করে আমরা অবলোকন করি যে এটা খুব একটা খুব নিরাপদ এরিয়া এবং সিকিউর এলাকা সচিবালয়। তো এই সচিবালয়ের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমার যাওয়ার সুযোগ হয়েছিল বিগত এরশাদ সাহেবের আমলে, এবং তারপর 91 সালের যে গণতান্ত্রিক সরকার, যে খালেদা জিয়া সাহেব আমলে, এবং পরবর্তীতে শেখ হাসিনা আমলে অনেকবারই আমার যাওয়া হয়েছে। তো কারণ আমার বড় দুলাভাই একসময় মিনিস্ট্রি অফ হোমে ছিল, উনি সহকারী জজ ছিল 5 বিবিতে, পরবর্তীতে মিনিস্ট্রি অফ হোমে ছিল। তো আমরা সেই সুবাদে আসা যাওয়া করতাম সচিবালয়ে। তো এর ভিতরে আমরা মোটামুটি এইটুকু আমরা জানি যে সচিবালয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিল্ডিংটা হলো 7 নম্বর বিল্ডিং। এই 7 নম্বর বিল্ডিংয়েই অগ্নিসংযোগ হয়েছে। তখন রাত প্রায় 2টা বাজে। এই সময় আমি শুনলাম যে সচিবালয়ে আগুন ধরেছে। তখন আমার একটা জিনিস মনে আমার খটকা লাগলো, সেটা হলো এটা তো শর্ট সার্কিট থেকে হওয়ার কথা না। কারণ সচিবালয়ে আপনার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, ওই জায়গাগুলায় অফিসগুলাতে বিদ্যুৎটা বন্ধ করে দেওয়া হয়। আর ওখানে রাত্রে থাকারও কথা না কারো, যে আপনার সিগারেট থেকে বা কয়েল থেকে ধরবে এরকম থাকার কথা না। তো আগুনটা কিসে ধরেছে আমার একটা খটকা লেগেছিল। ওইখানে কি কি মন্ত্রণালয় আছে আমি একবার ছোট করে পড়ছি। ওখানে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো ওই জায়গাটায় আছে। আরও কিছু মন্ত্রণালয় থাকতে পারে। এছাড়া কিছু অধিদপ্তর আছে। সেই অধিদপ্তরগুলো হলো এই যে আপনার আপনার যে সড়ক ও সেতু সেতু বিভাগ, এছাড়াও আপনার ওই যে আরও কিছু বিভাগের অফিস ওই জায়গায় আছে মন্ত্রণালয় ছাড়াও। কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা। যেমন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, এই মন্ত্রণালয়টা অতি গুরুত্বপূর্ণ। এছাড়া অর্থ মন্ত্রণালয় তো যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা তো জানেনই যে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের হার্ট বলতে হবে। যে যে বাংলাদেশের না, যে কোনো একটা রাষ্ট্রের হার্ট হলো অর্থ মন্ত্রণালয়। অর্থ পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয় ফিনান্স বাজেট হয়, সেই রকম হয়। তো এই মন্ত্রণালয়গুলো আছে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, ডাক টেলিযোগাযোগ সাবজেক্ট না, সাবজেক্ট তথ্য প্রযুক্তি ওই জায়গায়। এই কটা মন্ত্রণালয়। তো এমন একটা সময় আগুনটা ধরেছে যে আগের দিন যে প্রশাসনিক ক্যাডারের যে সচিবরা আছেন, যিনি মানে মাত্র জয়েন করেছেন, তিনি সহ সবাই, ইভেন আগের অর্থাৎ 73 ব্যাচেরও, ওরা সবাই মিলে আপনার একটা সভা করেছে তারা, এবং 48 ঘন্টার ভিতরে প্রশাসন সংস্কারের যে আব্দুল মুহিত চৌধুরী আছেন, ওনার অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছেন 48 ঘন্টা। এরপর তারা আরও বড় সভা করবে। এরকম একটা গুরুত্বপূর্ণ সময়, যখন সরকারের সাথে সচিবদের মোটামুটি একটু সাংঘর্ষিক অবস্থা চলে গেছে। হতে পারে এটা নর্মাল ঘটনা, কিন্তু এটা সম্পূর্ণ অফিসিয়াল। তা আমি একজনের সাথে আমার কথা হয়েছিল, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি ঘটনা। তো তারা বলল যে আসলে এই ব্যাপারটা হলো যে সচিবদের
সহকারী সচিব থেকে শুরু করে এইখানে আপনার কোটা সিস্টেমগুলো করেছে যে কত কোটা বাইরে থেকে কত কোটা এই থেকে ওইভাবে যাবে। আসলে ঘটনাটা হলো যে একজন ঢাকায় কে ডিসি হলো, আর বরিশালে কে ডিসি হলো, আর ময়মনসিংহে কে ডিসি হলো, আমাদের সাধারণ জনগণের কিছু আসে যায় না। আমরা আসলে ওই ব্যাপারগুলা আমরা দেখাশোনা করি না, কারণ আমাদের ওটা হেডেক না, বা ওই প্রশাসনিক ক্যাডার যে সংস্কারের বিষয়টা, এটা আসলে পাবলিকের কোনো উপকারেই আসে না। কারণ এখন যদি আপনার বরিশালের একজন সচিবকে দেওয়া হয়, তা আমরা সেই সচিব কি করে না করে আমরা এত জানি না। আমরা জানি বরিশালের জেলা প্রশাসক অমুক। এখন যদি নোয়াখালীর একজন মানে ডিসিকে দেওয়া হয়, আমরা ওইটা খোঁজ খবর নিই না, আমরা জানি সে নোয়াখালীর ডিসি, এইটুকুই। অর্থাৎ আমরা সাধারণ জনগণ ওইখানে আমাদের ওই জায়গার সংস্কারে আমরা কোনো বেনিফিটেড না। তারপরেও ওইটা তাদের ব্যাপার, তাদের অফিসিয়াল ব্যাপার। এরকম একটি গুরুত্বপূর্ণ সময়, যারা 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে, এই একটি গুরুত্বপূর্ণ সময়ে ওই জায়গাটায় আগুন ধরেছে। এই আগুনে তছনছ হয়ে গেছে সব কিছু। এখন আমি একটা কথা বলবো, সবচাইতে রহস্য দাঁড়িয়েছে যখন দেখা গেছে আগুনের উপরে ভবনে একটি মৃত কুকুর পাওয়া গেছে। আপনার ভবনটি একতলায় আগুন ধরলো না, দোতলায় ধরলো না, তিনতলায় ধরলো না, চারতলায় ধরলো না, কিন্তু 6 তলায় আগুন ধরলো, আর একই সাথে 2-3 জায়গায় একসাথে ধরেছে। এবং নট অনলি ফর 1 ফ্লোর, 2-3টা ফ্লোরে 2-3 জায়গায় একসাথে ধরেছে। তার মানে এটা আগুনটা এমনি ধরে নাই, কেউ ধরিয়েছে। শর্ট সার্কিট তো প্রশ্নই আসে না, যেহেতু কারেন্ট বন্ধ থাকে। কিন্তু আমরা ইদানিং দেখেছি যে সমন্বয়ক যারা আছেন তারা গভীর রাত পর্যন্ত সচিবালয়ে থাকেন, এবং তাদের বিরুদ্ধে অভিযোগও কিন্তু হয়েছে যে নিয়োগ বদলি বাণিজ্য তারা করছে। এই ধরনের অভিযোগও পাওয়া গেছে। সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখিনি, বা আমাদের দেখার দায়িত্ব না। যাদের দেখার দায়িত্ব তারা দেখবেন। হ্যাঁ, কিন্তু তারা গভীর রাত পর্যন্ত থাকেন। তো এটা নিয়ে কিন্তু একজন প্রশাসনের ভিতরে একটু ছিল, একটু ক্ষোভ ছিল। কারণ সচিবালয়ের একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে ছাত্রদের কি কাজ থাকতে পারে? তারা আন্দোলন করেছে, সরকার কোটা দিয়ে শুরু, তারপরে সরকারের পতন ঘটিয়েছে, তাদের দায়িত্ব শেষ। কিন্তু তারা কন্টিনিউ সচিবালয়ের ভিতরে আসে এবং তারা ওই জায়গায় অফিস করে। এখন আমরা শুনেছি তাদের নিয়োগ বাণিজ্য নিয়েও অনেক কথাবার্তা। এগুলো সত্য মিথ্যা আমি জানি না, তবে এই কথাগুলো কিন্তু বাজারে চাউর আছে। তো একটি কথা আমি এই জায়গায় যে আগুন ধরেছে, এখানে সড়ক ও সেতু মন্ত্রণালয় কিন্তু আছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আপনাদের মনে আছে জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে সড়ক সেতু যে অধিদপ্তর, তা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। আর সে জায়গায় যে পুড়িয়ে দেওয়া হয়, নট অনলি ফর এই যে স্বাভাবিক পোড়ানো, সেটা হলো বিভিন্ন তালার কম্পিউটারের হার্ড ডিস্ক বের করে সেই ডিস্কগুলোকে ভাঙে তারপরে জ্বালিয়ে দেওয়া হয়, এরকম অভিযোগও পাওয়া গেছে। তাহলে যদি নর্মাল আন্দোলনকারীরা সেই জিনিসগুলোতে অগ্নিসংযোগ করতো, তাহলে আন্দোলনকারীরাও যে কম্পিউটারে হার্ড ডিস্ক বের করে ওগুলো ভেঙে ওগুলো জ্বালাইতে যেত না। এখানে অন্য কোনো রহস্য কাজ করে, এটা আমার যা ধারণা। ঠিক এই জায়গায় সড়ক সেতু পরিবহন মন্ত্রণালয় আছে, এই জায়গাটায়ও। তার মানে এখানে কিছু একটা রহস্য আছে। এখন অনেকে এই কথা বলেন যে অনেকে বলেন যে এখানে ছাত্র উপদেষ্টা 2 জনের অফিস আছে, যেখানে নাহিদ সাহেব আর আসিফ সাহেব 2 জনের অফিস আছে ওই জায়গায়। তো এই অফিসগুলোতে নানান ধরনের নিয়োগ তদবির বদলি এরকম কাজ হয়। এখন তারা ওই কাজগুলাকে, ওই ফাইলগুলাকে, ওই নথিগুলাকে ঢেকে দেওয়ার জন্য এই কাজটা করেছে, এরকম অভিযোগ পাওয়া গেছে। না হলে এই রাত্রে তারা কেন আসলো না? কারণ গুরুত্বপূর্ণ পয়েন্ট অগ্নিসংযোগ হয়েছে, তাদের দফতর জ্বলছে, তাদের নথিপত্র জ্বলছে, কিন্তু তারা হাজির হলো না। এটা একটা রহস্যর জন্ম দিয়েছে। এরকম কথা বাজারে চালু আছে। আবার কেউ বলছে যে আওয়ামী লীগ এই আগুনটা ধরিয়েছে তাদের নিয়োগকৃত লোক দিয়ে, কারণ তাদের যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির কাগজপত্র এখানে ছিল। তো ওদের যে দুর্নীতি, আওয়ামী লীগের অন্যান্য যে দুর্নীতি, সবচেয়ে বড় দুর্নীতি রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে, সেটাতে আমি দেখেছি যে রূপপুরের যে রোসাটম, যে রাশিয়ান যে কোম্পানি যারা কন্ট্রাক্টটা করেছে আওয়ামী লীগের সাথে, তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখানে কোনো দুর্নীতি ছিল না। আর রাশিয়ান অ্যাম্বাসেডরও জানিয়েছে যে এখানে কোনো দুর্নীতি হয় নাই। তাহলে আমরা কিন্তু ঠিকই দুর্নীতি খুঁজছি।
এবং এটার জন্য আমরা টিউলিপকে ফাঁসাচ্ছি, যেটার জন্য ইংল্যান্ড এখন আমাদের সেই তদন্ত, দুদকের তদন্তের উপরে ইংল্যান্ড কিন্তু একটা পর্যবেক্ষণে আছে ইংল্যান্ডের, যে যেহেতু টিউলিপ তাদের মন্ত্রী, তারা অবশ্যই এটা পর্যবেক্ষণ করবেন। তো এরকম আমরা একটা জায়গায় পড়েছি। আবার আবার দেখেন, আবার এরা বলছে যে এই আওয়ামী লীগের এরা বলছে যে ওরা তাদের পরিকল্পনা অনুযায়ী তারা জ্বালিয়েছে, আর এরা বলছে ওরা জ্বলিয়েছে। মানে কি? মানে এখন কথা হলো যে আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের সাপোর্টার বা আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকেও দেখা গেল যে এটা দুর্নীতিকে, সাম্প্রতিক এই 4 মাসের দুর্নীতি ঢাকার জন্য তারা অগ্নিসংযোগ করেছে। আর এরা বলছে যে আওয়ামী ফেসিবাদীরা তাদের দুর্নীতি যখন প্রকাশ হচ্ছে, তো তারা এই জায়গায় অগ্নিসংযোগ করেছে এগুলো ঢাকার জন্য। আমি এই উভয়ের যে দাবি আমার কাছে খটকা লাগে। এর কারণ হলো যে সচিবালয় যে একটা সিকিউর এলাকা, এই সিকিউরিটির লোকজন কি করছিল? যখন ওখানে আগুন লাগলো রাত্রে প্রায় 2টার সময়, সেই 2টার সময় তো এখানে কেউ থাকার কথা না, ইলেকট্রিসিটি বন্ধ থাকার কথা। ইলেকট্রিসিটি বন্ধ থাকলে শর্ট সার্কিট হওয়ার কথা না। প্লাস ওখানে কেউ ঘুমায় না, যে সিগারেট খেয়েছে বা কয়েল দেওয়া আছে, কেউ ঘুমায় না। আর এত উপরে 6 তলায় এসে কেউ ঘুমাবে না। তাহলে ওখান থেকে আগুন ধরেছে এবং আগুনটা কয়েকটা ফ্লোরে একই সাথে ধরেছে। এটা এটা কিভাবে? এটা তো হাস্যকর। এতে পরিষ্কার বোঝা যায় যে কেউ ধরিয়ে দিয়েছে। এখন সে যেই হোক, যেই পার্টির হোক, আগুনটা ধরিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে, আগুন অটোমেটিক ধরে নাই। 1 নাম্বার। 2 নাম্বার হলো এইটা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করে বের করুক, কারণ এই সর্বপ্রথম বের করতে হবে যে সিকিউরিটিরা কি করছিল, এই সিকিউরিটির দায়িত্ব যাদের ছিল। কারণ ওই জায়গাতে আমি দেখেছি যে একটা নিউজে আমি দেখেছি রহস্যজনক ট্রাক কয়েকটা সচিবালয় থেকে বের হয়েছে ওই রাতে। এই সচিবালয় কিসের ফাইলপত্র, নথিপত্র সরানো হয়েছে এই ট্রাক দিয়ে, যেই একটা ট্রাকের নিচে একজন ফায়ার ফাইটার মারা গেছেন ট্রাকের নিচে পড়ে। তো সেই ব্যাপারটা হলো এই ট্রাকগুলা কি নথি সরিয়েছে এখানে, কি নথি গায়েব করেছে, এবং এই গায়েবটা সেটিং করার জন্য অগ্নিসংযোগ করা হয়েছে। এখন এগুলো হলো আপনাদের তদন্তের ব্যাপার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে একটা কুকুর মারা গেছে, এটা কি কোনো প্রশিক্ষিত কুকুর যে কুকুরটা অগ্নিসংযোগ করেছে? একটা সচিবালয়ে যদি সিকিউরিটি হার্ড থাকে তাহলে কুকুর কিন্তু ঢুকতে পারবে, কুকুর ঢুকে যায়। একটা কুকুর ভিতরে গেল, কুকুর ভিতরে গিয়ে ওইটা আগুন ধরালো, এমনটা হতে পারে, কিন্তু যারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এরকম করতে পারে। এখন এইটা তদন্ত করবেন, দেশের গোয়েন্দা সংস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, তারা তদন্ত করবেন। কিন্তু আমার মূল কথা হলো এই সিকিউরিটির দায়িত্বের লোকজন যারা ছিল তারা কি করেছে? তারা তাদেরকে জিজ্ঞেস করলে যে এই ট্রাক কারা ঢুকিয়েছে, তারা নিশ্চয় জানেন, তাদের নলেজে আছে। সেই লোকগুলাকে ধরলেই বের হয়ে যাবে যে এই কাজটা কে করেছে। আওয়ামী লীগ দোষারোপ করছে সমন্বয়কদের, কারণ দুইজন সমন্বয়কের অফিসে এখানে, আর সমন্বয়করা দোষারোপ করছেন আওয়ামী লীগকে। তো এই দোষারোপ বাদ দিয়ে সত্যিকার অর্থে তদন্ত করুন, কারণ সচিবালয় হলো একটা রাষ্ট্রের হার্ট, হৃদয়। এই সচিবালয়ে অগ্নিসংযোগ মানে আমার দেশের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়া। এই নথিপত্রগুলা অনেক কাজের, কারণ ইতিপূর্বে সড়ক সেতু ভবনে আন্দোলনকালে জ্বালিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র, এবং সেই নথিপত্রের অংশ সচিবালয়ে আছে। জেনে শুনে এই কাজটা করেছে একটা চক্র, সেই চক্রটাকে উদ্ঘাটন করতে হবে। এরা কারা? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি একেবারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এটাকে ফাইন্ড আউট করেন। কারণ সচিবালয়ে আগুন দেওয়া, এখানে কিন্তু যোগসূত্র আছে। অবশ্যই সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় যে ভবনটা জ্বালিয়েছে, এখান থেকে এটার যোগসূত্র থাকতে পারে, এবং আমার মনে হয় 100% আছে। এটা বের করেন। আর যে আন্দোলনকারীরা, অনেকে আবার বলে যে আন্দোলনটাকে, যে সচিবদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য এই কাজটা করেছে, অনেকে বলে, আমি বলি না, কারণ আমি জানি না সেটা। তো এই জিনিসগুলো আসলে খুঁজে বের করেন। খুঁজে না বের করলে ভবিষ্যতে এরকম আরও হতে পারে। কারণ সচিবালয় হলো যে কোনো রাষ্ট্রের
হৃদয়। আমার মনে হয় আর কিছু আমার বলার দরকার নাই। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।